হ্যালো দোস্ত, আমি জীবন কৃষ্ণা। বাংলাদেশে এখন কি হচ্ছে আপনারা ভালো করেই জানেন। বাংলাদেশে যা হচ্ছে এভাবে যদি চলতে থাকে তো সিরিয়া হতে আর বেশি দিন হয়তো সময় লাগবে না। কারণ বাংলাদেশে যা চলছে, প্রতিদিন হত্যা, লুটপাট, খুন, ডাকাতি, রেপ, তো এইভাবে যদি বেশি দিন চলে তাহলে এত দেশটা থাকবে না। তো অত কিছু নিয়ে না তো আমার কাছে সময় আছে, না তো ইচ্ছে। তার মাঝখানে একটা অডিও আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, ভাবলাম যে এই অডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো যদি ভালো লাগে, যদি কোনো বলার থাকে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আবু নমস্কার। সাইদ, তাকে এবার নাকি হত্যা করা হয়েছে, খুব সুন্দর করে ছবি দেখানো হলো টেলিভিশনে। তার উপর কতগুলি গুলি হলো, অতগুলি গুলির পর তার গা থেকে এক ফোঁটা রক্ত ঝরলো না। তাকে নিয়ে চলে গেল ছেঁচড়ায় টেনে। তারপরে 5 ঘন্টা পরে তাকে হাসপাতালে আনলো। যে মানুষটার গুলি এরকম 5-6টা গুলি লাগে, তাকে তাৎক্ষণিকভাবে তো হাসপাতালে নিতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। তাকে হাসপাতালে নিল না কেন, ট্রিটমেন্ট করলো না কেন? তাহলে কার গুলিতে মারা গেল? এবং এই যে মুগ্ধ সহ আরো যারা মারা গেছে, আমি তো মনে করি সকলে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে বিদেশ থেকে এক্সপার্ট এনে ফরেন্সিক করে দেখা হোক এই হত্যা কারা করেছে। এটা এনুসারি মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। তাদের এই সমন্বয়করা তারা ভালোই জানে কার হাতে অস্ত্র ছিল। আর যে রাইফেল, যে গুলি, যেটা সেই 7.62, এটা আমাদের পুলিশ ব্যবহার করে না। কাজে এইগুলি কার হাতে ছিল তাদের এ পর্যন্ত খুঁজে কিন্তু বের করা হয়নি। কিন্তু সব মামলা কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যত আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেল, তারা আর শহীদের তালিকায় স্থান পায় না। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। সেখানে স্থান নাই, কিন্তু তালিকা বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে, সেখানে যারা মারা গেছে তাদেরকেও শহীদের তালিকায় নিয়ে এসেছে। তাদেরকে নাকি আওয়ামী লীগ হত্যা করছে। তোমরা ইন্ডাস্ট্রি ভাঙতে গেলা, আগুন দিলা, লুটপাট করলা, তারপর সেই আগুনেই মানুষ মারা গেছে। হোটেলে আগুন দিয়েছে, সেই আগুনে মানুষ মারা গেছে। বাড়িতে আগুন দিয়েছে, আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে যে আগুন দিয়েছে, অনেক বাড়িতে তো তার ভিতরেই মানুষ পুড়ে মারা গেছে। 450 থানা এবং পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, থানার মধ্যে পুলিশ মারা গেছে। কই শহীদের তালিকায় একটা পুলিশের নাম নেই কেন? তারা কি, তাদেরকে তারা কারা হত্যা করেছে? সে হত্যাকাণ্ড তো ইউনূস বাহিনী করেছে। ইউনূসের বাহিনীর তো এই কর্মকাণ্ড করে গেছে। একটা সমস্যা মানুষের তো সমাধান করতে পারেনি। জুন মাসে আমি বাজেট দিয়ে গেছি, 7,97,000 কোটি টাকার বাজেট। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব বন্ধ। এমনকি আমি যে বাচ্চাদের মায়ের নামে উপবৃত্তি দিতাম সেটা বন্ধ, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিতাম সেটা বন্ধ। সবকিছু বন্ধ করে দিয়ে আজকে কোথায় দেশটাকে নিয়ে যাচ্ছে? তিনি যে সাংবাদিকদের কাছে বললেন যে থানায় যেতে পারে। এই যে আজকে আমার এখানে যারা আহত, নিহত পরিবার যারা, কেউ কি থানায় যেতে পারছে? মামলা দিতে পেরেছে? পারেনি। একমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলে দেওয়া যাবে, কিন্তু আওয়ামী লীগের কেউ মারা গেলে সেটা মামলা করা যাবে না। এই নিয়মিত তার, সে তো সঠিক জবাবটাও দিতে না পেরে এড়িয়ে গেছে। কাজে আজকে যে অবস্থায় দেশকে নিয়ে গেছে, যে বাংলাদেশটা ছিল উন্নয়নের রোল মডেল, আজকে হচ্ছে বাংলাদেশটা জঙ্গিদের বাংলাদেশ। কারণ যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি যারা জেলে ছিল, দুর্নীতিবাজ, সব মামলা খালাস, সবাইকে জেল থেকে বের করে দিয়েছে। শুধু নরসিংদী জেলই ভাঙেনি, বাংলাদেশের বেশ অনেকগুলি জেলার জেল ভেঙে ভেঙে সমস্ত অপরাধী, খুনি, অপরাধী, জঙ্গি, জঙ্গি যারা, তাদের সবাই মুক্ত। আর জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে। এর কি জবাব দেবে? এত অত্যাচার, এত অবিচার, দেশের এত উন্নতি করার পরে এটাই কি ছিল আমাদের প্রাপ্য? দিন রাত মুখে রক্ত তুলে কাজ করেছি। আওয়ামী লীগের আমলে তো বিদেশ থেকে পুরান কাপড় এনে পরাতে হতো না, খাবারের জন্য হাত পাততে হতো না, কৃষক সারের জন্য হাহাকার করতো না। সকলের দোরগোড়ায় সব পৌঁছে দিয়েছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি।
ছেলেমেয়েরা নিজের বাড়িতে বসে, এমনকি মধ্যবয়স্ক বয়স্ক তারাও যেন ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে পারে, তার জন্য ট্রেনিং দেওয়া এবং সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। প্রত্যেকেই যেন কিছু কাজ করে খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে, কারোর কাছে যেন হাত পাততে না হয়। ভূমিহীন গৃহিণীদের ঘর করে দিয়েছে, বেদে কুষ্ঠরোগী বা হিজড়া, কেউ তো বাদ জানি, প্রত্যেকের ঘর বাড়ি করে বিনামূল্যে ঘর দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছে। এটাই কি অপরাধ হয়ে গেল আমাদের? হতে পারে, কারণ এখানে একটা কারণ আছে। হুম, ইউনূস সাহেব এবং তার যে উপদেষ্টাও কয়েকজন আছেন, এনজিও করে। গরিব না থাকলে তারা ঋণ দেবে কিভাবে? গরিব মানুষকে উচ্চ সুদে ক্ষুদ্র ঋণ দেবে। তারা ক্ষুদ্র ঋণ নেবে আর উচ্চ হারে সুদ দেবে, আর সেই সুদের টাকাটা তারা মেরে খাবে। গরিব মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করবে সেগুলি সুদেই চলে যাবে, দিতে না পারলে ঘর বাড়ি শুদ্ধ নিয়ে যাবে। তো গরিব বা দারিদ্র লালন পালন করাই ছিল ইউনূসের কাজ। মুখে বলতো দারিদ্র দূর করবে, কাজের বেলায় দারিদ্র লালন পালন করত। কিন্তু আমরা সরকারে আসার পর যখন দারিদ্র্যের সীমা কমিয়ে ফেললাম, হয়তো দরিদ্র মাত্র 5%-এ নেমে গেল, দারিদ্র্যের হার যখন 18%-এ নামিয়ে আনলাম, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল যে ব্যবসা মন্দা। 54টা কোম্পানি খুলেছেন ইউনূস সাহেব, এখনো উপদেষ্টা হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে। ওদিকে 28টা কোম্পানির চেয়ারম্যান সে, কিন্তু তার একটা কোম্পানিও লাভজনক না, সবকটা ফেল। তো যে লোকটা নিজে একটা কোম্পানি চালাতে পারে না, একটা কোম্পানিকে লাভবান করতে পারে না, সে দেশটা চালাবে কিভাবে? দেশটা চালাবার যোগ্যতাই তো তার নাই, সে তো দেশ চালাতে পারে না। সেই জন্যই তো একদিকে যখন সে বলে দেয় দায় মুক্তি, আবার বলে থানায় যায় না কেন, জিডি করে না কেন, করলে কি সব হয়ে গেল? হ্যাঁ। আর পুলিশের অবস্থা কি? পুলিশকে হত্যা করে করে এমন অবস্থা, এটা তো তার নিজেরাই বলেছে। তার সমন্বয়ক বলছে পুলিশ হত্যা করেছে এবং মেট্রো রেলে আগুন দিয়েছে বলেই তাদের বিপ্লব নাকি সার্থক। আচ্ছা, কত হাজার পুলিশ, তাদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না, আনসার, তাদের খবর পাওয়া যাচ্ছে না, সব গুম করে ফেলেছে। তো গুম করে কে? আজকে গোটা বাংলাদেশটাকেই তো আয়নাঘর বানিয়ে ফেলেছে। মানুষ আতঙ্কে থাকে, মানুষের ঘরে শান্তি নেই, যে কোনো সময় যে কোনো ঘরে ঢুকে লুটপাট শুরু করে। মেয়েরা নিজেরা ওই আন্দোলনের সময় তো গভীর রাত পর্যন্ত চলাফেরা করেছে, কিছু তো হয়নি, কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তাদের নিরাপত্তা দিতে পারতো। আর এখন সন্ধ্যার পরে বাড়ির থেকে বেরোতে ভয় পায়। কেন ভয় পায়? আন্দোলন তো তারা করেছে, আন্দোলন করে একেবারে বিশাল জ্ঞানী ব্যক্তিকে পাওয়ারে বসিয়েছে, এখন ভয় পাওয়ার কি আছে? তখন ভয় পায় কেন, সেটা আমার প্রশ্ন। যে আমাকে আজকে সবকিছু ছেড়ে চলে আসতে হয়েছে, আমি তো চাইনি যে লাশের উপর লাশ পড়ুক, আরো হত্যা হোক, আরো মানুষের জীবন যাক, বা দেশে গৃহযুদ্ধ বাঁধুক আমার কারণে, যাদের জন্য আমি সারা দিন রাত পরিশ্রম করে তাদের জীবন মান উন্নত করেছি, আজকে তাদের জীবন যাক সেটা আমি চাইনি। যদিও লক্ষ্য ছিল আমাকে আর রেহানাকে হত্যা করা, সামান্য কিছুক্ষণের দিনে, কিছু কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে গিয়েছিলাম,